অবশেষে শঙ্কায় সত্য হতে চলেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে কাঁদা ছোড়াছুড়ি, বাড়ছে সহিংসতা, ঝরছে প্রাণ। বিশেষ করে প্রধান দুইটি দল যেভাবে একে অপরকে ঘায়েল করে কথা বলতে শুরু করেছে, তাতে নির্বাচনী পরিবেশ শেষ পর্যন্ত কতটা শঙ্কা মুক্ত থাকে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমনকি প্রধান দুটি দলের শীর্ষ দুই নেতাও একে অপরকে হেয় করে বক্তব্য দেওয়া শুরু করেছেন। আক্রমণ করা হচ্ছে সাইবার জগতেও। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে কোন দিকে রাজনীতি আর কোন দিকে দেশ? দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি নারীর চোখে। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী। আপনাকে স্বাগত। আমরা একটু আজকে আলোচনা করতে চাই জি, এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নারীদের যে কতটা তারা নির্বাচনে অংশ নিচ্ছেন নারী প্রার্থী হিসেবে, নারীরা যারা প্রচারণায় নামছেন তারা কতটা প্রচারণা করতে পারছেন নিঃসংকোচে বিনা বাধায়, আবার নারী ভোটাররা কতটা ভোট কেন্দ্রে যেতে পারবেন, এবং এই নির্বাচন পরবর্তী যে সরকার গঠন সেটি কোন প্রক্রিয়া হবে, আমরা এইসব বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। একটু শুরুতে জানতে চাই আপনার কাছে কি মনে হচ্ছে, বা নির্বাচনকে সামনে রেখে নারী প্রার্থী সব মিলিয়ে 78 জন রয়েছে। সেখানে যদি আমরা সর্ববৃহৎ দল ধরি এই মুহূর্তে এককভাবে বিএনপিতে 9 জন বা 10 জন রয়েছে, জামায়াতে একজনও নাই, এনসিপিতে 2 জন রয়েছেন। তো এটি এই বাংলাদেশে যেখানে গত দীর্ঘ কয়েক দশক ধরে নারীরাই প্রধানমন্ত্রী ছিল, কতটা আপনি ঠিক মনে করছেন? না, আমরা যখন এই কথাটা সবাই আমাদেরকে বলে, বিশেষ করে আমাদের যারা পুরুষ কলিগ সবসময় বলে যে আপনারা নারীর ক্ষমতায়ন নিয়ে এত কথা বলেন কেন? আপনার আমাদের দেশের প্রধান মানে প্রাইম মিনিস্টার, তারা তো নারী। শুরু হয়েছে আপনার 91 সাল থেকে, 91 সাল থেকে আজকে 25, তো প্রায় 24 বছর ধরে, তো আপনার 24 বছরের বেশি, সরি আরও 34 বছর, 34 বছরের মতো আপনার নারীরাই প্রধানমন্ত্রী। কিন্তু কথা হলো কি, এই নারী দুজন কি কোনো রাজনৈতিক প্রক্রিয়ার দ্বারা ওই পদে গেছেন? তা তো নয়। তারা পারিবারিক সূত্রে আপনার ওই জায়গায় পৌঁছেছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে নারীদেরকে এখনও আপনার নারীর যে যোগ্যতা, নারীর যে শিক্ষা, নারী যে রাজনীতি করতে পারবে পুরুষের মতোই, তাদের হয়তো নারী হিসাবে তাদের দৃষ্টিভঙ্গি বা রাজনীতি করার ধরন ধারণ আলাদা হতে পারে, কিন্তু যোগ্য এবং আপনার দক্ষ বা সেই জাতীয় নারী যে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে ধাপে ধাপে উঠে আসবে, সেটা বাংলাদেশে এখনও ঘটে নেই। সুতরাং ওই কথা বলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, যখনই বলা হয় আপনারা তো নারী প্রাইম মিনিস্টার, কিন্তু 2 জন নারী, কিন্তু 2 জন নারী স্পিকার ছিল শেষ সংসদে, 2 জন পুরুষের ছায়ায়। কারণ তাদের পোস্টারগুলির উপরে কার ছবি থাকে? শেখ হাসিনার ছিল তার বাবার, আর বেগম জিয়ার ছিল তার স্বামীর। তো সুতরাং তারা পারিবারিক সূত্রে স্বামীর যে আপনার প্রভাব বিস্তার বা স্বামীর যে জায়গা, সেই জায়গাতেই তারা মানে ওই পর্যায়ে যেতে পেরেছেন। তারা ঠিক প্রক্রিয়ার ভিতর দিয়ে ওই জায়গায় যায় নাই। কিন্তু আমরা চাইব যে নারীরা যেন আপনার নিজের যোগ্যতা দক্ষতায় একটা প্রক্রিয়ার ভিতর থেকে আপনার নারীর ক্ষমতায়ন হয় এবং নারীরা একদিন ওই অবস্থায় যেতে পারবে। এবার যে প্রার্থী করা হলো বৃহৎ দলগুলো, এটি নিয়ে আপনি সন্তুষ্ট নারীদের? না, আমি একটুও সন্তুষ্ট না। কারণ আপনার আরপিওতে বলা আছে আপনার যে 2030 সালের ভিতরে পার্টির প্রত্যেকটা কমিটিতে 30%, 33% করে মহিলা থাকতে হবে। এমনকি সংসদও আপনার 3 ভাগের 1 ভাগ। সেদিক থেকে দেখতে গেলে আমি দেখি যে 91 সাল থেকে শুরু করে আমরা কিন্তু নারীর রাজনৈতিক, নারীর কিন্তু আপনার সামাজিক অন্যান্য বিষয়ে কিন্তু নারীরা এডুকেশন এসব ব্যাপারে নারীরা এগিয়ে আছে, মানে যথেষ্ট আপনার উন্নতি করেছে। কিন্তু ক্ষমতায়নের ব্যাপারে কিন্তু আমরা পিছিয়ে গেছি, আমার যেটা বিশ্বাস। এবং এবারের যে নমিনেশন দিয়েছে যারা নির্বাচনে নারীদেরকে, আপনার খুবই আপনার হতাশা ব্যঞ্জক। কারণ বিএনপির মতো সবসময় একটা সর্ববৃহৎ দল নারী প্রাইম মিনিস্টার ছিল, সবসময় শুনি আমরা।
নারী প্রাইম মিনিস্টার ছিল। সেখানে আপনার আরপিওতে মানে যেটা ঐক্যমত্যের কমিশনে অনেক আলোচনার মাধ্যমে ঠিক হয়েছিল যে ন্যূনতম 5%, তো সেখানে 3% দিয়েছে তারা, বাকিরা তো পিছিয়ে আছে। ধরেন বাকিরা তাও দিতে পারেনি। না, তাও একজন এরা বোধহয় 9 জন দিয়েছে আপনার বাসদ, জি বাসদ কিংবা জেএসটি, একটা পার্টি মানে লেফট লিনিং পার্টি, বামপন্থী পার্টি, তারা তারা দিয়েছেন একটা দল 9%। কিন্তু দেখেন গণসংহতির মতো একটা বামপন্থী দল, যেখানে জুনায়েদ সাকির মতো একটা প্রমিসিং ইয়াং ম্যান ইন লিডারশিপে, তো উনি দিয়েছেন একজন, এবং সেও মনে হয় তার পারিবারিক সেখানেও পরিবার। জি, বিএনপিটি নিয়ে সন্তুষ্ট 3%? না, একটিও না। কেন? বিএনপি তাদের ওয়াদা ভঙ্গ করেছে। বিএনপি 5% দেওয়ার কথা ছিল ন্যূনতম, সে জায়গায় 3% দিয়েছে। এবং বিএনপির বেশিরভাগ আপনার দিয়েছে ওই পারিবারিক, অমুকের বউ ছিল, অমুকের মেয়ে, এদেরকে দিয়েছে, যারা বিএনপির মধ্যে অনেক দিন ধরে রাজনীতি করেছে এবং সত্যি সত্যি বলতে কি রাজনীতিটা তারা বোঝে, তাদের টক শোতে কথাবার্তা, যেমন নীলুফার মণি, রুবিন ফারহানা, রীতা রহমান রংপুরের, যার জাদু মিয়ার মেয়ে, যিনি বিএনপির একজন প্রতিষ্ঠাতা, উনি খুব সফট স্পোকেন, কিন্তু উনি রাজনীতিটা বোঝেন, কারণ রাজনৈতিক পরিবারের মেয়ে সে, তাদেরকে নমিনেশন দেয় নাই তো। আচ্ছা, কিন্তু জামাত বলে থাকে তারা তাদের 43% নারী কর্মী বা নেতা রয়েছে, মহিলা জামাত তাদের যে সংগঠন জামাতের সঙ্গে, জামাত তো একজনও দিল না, এটি কিভাবে? এই প্রশ্নটা আমি করেছিলাম ওই যে সামিটে যখন গেছিলাম, পলিসি সামিটে জামাতের প্রশ্নটা করেছিলাম, তো ওদের নায়েবে আমির উনি উত্তর দিয়েছেন যে আমরা এখন পর্যন্ত মেন্টারিং করছি, আমরা এখন পর্যন্ত সেরকম নারী তৈরি করতে পারি নাই যাদেরকে আমরা নির্বাচনে অংশ নিতে পারতাম ভবিষ্যতে, হয়তো নেক্সট মানে ইলেকশনে। তো এখানে আমি দেখি সেটা যে জামাত আর আপনার যারা উদার গণতন্ত্র বিশ্বাসী দল লাইক বিএনপি, এমনকি যারা বাম ঘরানার লোক, তাদের চাইতে জামাত বরঞ্চ সত্যি কথাটা বলে দেয়, দিস ইজ দ্য সিচুয়েশন। কিন্তু বাকি পার্টি সত্যি কথা বলে দিলে, কিন্তু যদি না পারলো তাহলে সেই সত্যের লাভ কি? মানে আমরা পারছি না এখন, আমরা ভবিষ্যতে করব, আমরা তৈরি করছি, মেনটেনিং করছি, কিন্তু এটা তো অন্য পার্টিরা বলে না যে আমরা নারী তৈরি করছি, নারীকে আমরা দেবো, তারা তো বলে যে আমরা নারীর এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি, এবং তাদের একটাই কথা যে আমরা রিজার্ভ সিটে মেয়েদের সিট সংখ্যা বাড়িয়ে দেবো। তারা কিন্তু এটা কোনো রকম, এটা একদম এটা নারীদেরকে ঠকানোর প্রকৃষ্ট উপায়। কারণ ওই যেখানে আপনার সংরক্ষিত নারী, সেখান থেকে কোনোদিন নারীর ক্ষমতায়ন বা লিডারশিপ গড়ে উঠতে পারে না। কোটায় গিয়ে থাকে সাধারণত, কোটায় গিয়ে থাকে এর আত্মীয় সে আত্মীয়। জামাত আমির কিন্তু বলেছে যে নারী কখনো জামাতের প্রধান হতে পারবেন না। হ্যাঁ, আমি দেখেছি উনি আল জাজিরার ইন্টারভিউতে উনি সেটা বলেছেন। তো ওইখানে এটি কি আপনি মানে একমত পোষণ করেন? এটি ঠিক? আমি তো ধরেন, আমি তো ইসলামিক স্কলার নই, কিন্তু আমি দেখেছি যেটা কোরআন শরীফে যেটা আছে, আমির বলেছেন, আমি যদি বলতেন যে আমাদের এখানে এখনো সেরকম নারীর আমাদের প্রক্রিয়াতে উঠে আসেনি, সেজন্য হয়তো আমাদের নারীর, কিন্তু উনি বলেছেন যে আল্লাহ তাআলাই বলেছেন যে মেয়েদের লিডারশিপে আসতে পারবে না টপ। এবং অনেক নারী, জামাতের নারীরা পরে ফেসবুকে এসে বলেছে যে, ফেসবুকে বা কোনো ফাংশন আমি ফেসবুকে দেখেছি, বলেছে যে আমরা জেনে শুনেই এসেছি যে কোরআন শরীফে বলেছে। গতকাল তারা নির্বাচন কমিশনে বলেছে, মহিলা জামাতের নেত্রীরা বলেছে। কিন্তু আমার কথা হলো কি, আপনার কোরআন শরীফে কিন্তু কোনো জায়গায় বলেনি এ কথা, আমি যতটুকু পড়েছি, আমি তো বললাম আমি নট অ্যান ইসলামিক স্কলার, কিন্তু এখানে সূরা নিসাতে আপনার 34 নম্বর আয়াতে এই কথাটা আছে। এই কথাটা আছে যে যারা আপনার আর্নার, পরিবারের যারা ব্রেড উইনার, তারাই নেতৃত্ব দেবে পরিবারে। তো আমি যদি ব্রেড আর্নার হই, তাহলে আমি কেন নেতৃত্ব দিতে পারবো না? আর সবচেয়ে তো কথা হলো যে আপনি রসুলের আদর্শ যদি দেখেন, তো বিবি খাদিজার আন্ডারে কি রসুল কাজ করেন নাই? করেছেন, বিবি সাদা মহিলা চাকরি করেছেন, তো বিবি খাদিজা তো তার বস ছিল, তাই না? তারপরে আপনার বিবি আয়েশা, উনি তো আপনার যুদ্ধ লিড করেছেন, শি লেড এ ওয়ার, ফুল ফ্লেজেড ওয়ার।
তো আমাদের ইসলামিক ইয়েতে এরকম ঐতিহ্যতে নাই, সেটা কিন্তু ঠিক নয়। দু একটা নিদর্শন আর দেখা কোরআন যায়। শরীফের কথা আমি যেটা পড়েছি কোরআন শরীফে, সূরা নিসার আপনার জি 34 নম্বর আয়াতে এই কথাটা আছে যে যেহেতু ছেলেরা পুরুষরা আপনার সংসারের দায়িত্ব নেবে এবং ব্রেড আর্নিং, সেই জন্য সংসারে তাদের কর্তৃত্বটা, লিডারশিপটা আমি দিয়েছি। কিন্তু জি। সাপোজিং একটা মেয়ে আপনার ব্রেড আর্নার এবং সেই দায়িত্বটা নিয়েছে, আছে তো জি, আছে, নারী আছে না? আছে, আছে। তো তারা কেন আপনার তো হবে না? এগুলি আপনার কথা কি জানেন, ইন্টারপ্রিটেশনের ব্যাপার। জি আমরা একটু অন্য বিষয়ে যেতে চাই। যখন এই সবগুলো দল, রাজনৈতিক দলগুলো নারী ক্ষমতায়নের কথা বলছে, নারী পার্টিসিপেশন বাড়ানোর কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, তখন আমরা আবার বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে নারীরা যখন ভোট চাইতে যাচ্ছেন বিভিন্ন বাসা বাড়িতে, তাদের উপর অন্যান্য রাজনৈতিক দলগুলো আক্রমণ করছে, হামলা করছে, তাদের ভোট চাওয়ার যে বা ভোট নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ নির্বাচন কমিশনেও গিয়েছে, গণমাধ্যমে বারবার আসছে। তাহলে একদিকে নারীর অধিকারের কথা বলা হচ্ছে, আবার আরেকদিকে নারীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। এই দুটি সাংঘর্ষিক কিনা আমি সত্য জানবো। আপনার দর্শক, তারা কিন্তু ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম আজকের এখন প্রকাশে নারীর চোখে বিষয়ে। আমরা ছিলাম দিলারা চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী। আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল বিরতিতে যাবার আগে, যে যখন সব রাজনৈতিক দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, নারীর ভোটে অংশগ্রহণের কথা বলছে, তখন আমরা আবার দেখছি যে নারীরা যারা নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন তাদেরকে নানানভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে নানানভাবে ট্যাগিং করে হেনস্থা করা হচ্ছে। এ নিয়ে নির্বাচন কমিশনে গতকালকে জামায়াত একটি লিখিত অভিযোগ দিয়েছে, তার এবং অডিও ভিডিও ছবি সহ, যে কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছেন। তাহলে একদিকে নারীর অধিকারের কথা বলা হচ্ছে, একদিকে নারীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, জামাতের অভিযোগ। এটি কি দ্বিচারিতা কিনা? এটা তো আমাদের দেশের ওই যে আপনার কথা হলো কি জানেন, আমরা মুখে এক কথা বলি, মনে আর এক কথা থাকে, যেটাকে খুব রূঢ় ভাষায় বললে মোনাফিকি বলা হয়, আর যদি সফট করে বলি তাহলে কৌশল বলতে পারি। কথা হলো যে আমাদের দেশের সংস্কৃতি বা অপসংস্কৃতি, সেটা হলো পুরুষতান্ত্রিকতা দ্বারা আপনার প্রভাবান্বিত সম্পূর্ণভাবে। এবং নারীর যে স্বকীয়তা, নারীও যে আপনার স্বাধীনভাবে চলতে পারে, নারীও যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, এটা আমাদের সমাজে বেশিরভাগ আপনার যারা মেল, তারা এমনকি যারা খুব প্রোগ্রেসিভ প্রগতিশীল, তারাও এটা মানে না। কারণ প্রগতিশীলদেরকে আমি দেখেছি খুবই প্রগতিশীল, কিন্তু যখন সম্পত্তির বাটোয়ারা আসে না, তখন কিন্তু তারা সারিয়ালো করতে থাকে। জি, আপনার আমার প্রশ্ন ছিল যে পুরুষরা যখন প্রচারণা করছে তাদের বাধা দিচ্ছে না, নারীদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? ওই জন্যই তো বাধা দিচ্ছি যে নারীরা কেন এটা করবে। নারীদের স্থান হলো ঘরে, নারীরা বাইরে বেরিয়ে রাজনীতি করবে, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে তারা প্রচারণা করবে, এটা আমার পক্ষে আনথিঙ্কেবল। আর একটা কারণ হলো নারীদের অ্যাক্সেস বেশি। নারীরা আপনার যখন প্রচারণা যায়, তারা তো বাড়ির ভিতরে চলে যায়, জি। এটা পুরুষরা যেতে পারে না। এটাও তাদের জন্য একটা অন্তর্দাহের কারণ। না, কিন্তু আমরা সুতরাং বাংলাদেশের তাদেরকে প্রেক্ষাপটে দেখেছি যখন বিএনপি বা আওয়ামী লীগ যায় বা নারীর প্রচারণায়, তখন তো আমরা বাধার সম্মুখীন হতে দেখিনি অন্যান্য সময়। না, জামাতের ক্ষেত্রে না, বিএনপি কিংবা আওয়ামী লীগের নারীরা এভাবে প্রচারণা করে না, তারা মিটিং করে প্রচারণা করে। আচ্ছা একদম ঘরে ঘরে ঢুকে প্রচারণা করে না, এটা জামাতের মেয়েরা করে। আচ্ছা এটা এবং এটা তারা, এটা যারা তাদের প্রতিপক্ষ, আমি পুরুষ নারীর পুরুষতান্ত্রিকতা বাদ দিই, তারা যারা প্রতিপক্ষ, তারা এটাকে মনে করে যে এরা অনেক বেশিভাবে ভোটারদেরকে প্রভাবান্বিত করছে, যেটা আমরা পারছি না বাইরে থেকে। সুতরাং নারীকে থামানোর একমাত্র উপায় হলো হয় তার চরিত্রের দোষ দেওয়া, অথবা তার উপর সরাসরি আক্রমণ করা, যেটা আমরা কর্মক্ষেত্রেও দেখি। কর্মক্ষেত্রে তো আপনার যেখানে কোনো নারী আপনার একটুখানি প্রমিনেন্সে আসে, অথবা সে একটা প্রমোশনের জন্য চেষ্টা করে, তখনই তার চরিত্রের উপর কলঙ্ক লেপন করা হয়। অমুকে আপনার ভাই এই একেবারে এমন। যারা হেনস্থা করছে তারা কি নির্বাচনী মাঠে ভোট বাড়ছে নাকি কমছে? না, তারা তো আপনার শুনেন, যারা তৃণমূলে কাজ করে তারা অত তলিয়ে চিন্তা করে না। তাদের কথা হলো যে আমাদের জিততে হবে যে কোনোভাবেই, মারধর করে, পেশি শক্তি দিয়ে, ভাড়া করে লোক নিয়ে এসে, দরকার হলে নারীদেরকে যে না, কিন্তু হেনস্থাকারীরা কি ভোট বাড়াচ্ছে না কমাচ্ছে তাদের দলের জন্য? যারা হেনস্থা করছে, যারা হেনস্থা করছে তারা ভোট কমাচ্ছে। কারণ 6 কোটি নারী বাংলাদেশের ভোটার,
6 কোটি নারী, এবং বাংলাদেশের নারীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তার প্রথম প্রায়োরিটি কি, সে বলবে আমার নিরাপত্তা। আপনি আমাকে যদি বলেন যে আমি এই যে বিএনপি আপনার প্রমিস করেছে যে 80% তারা স্বাস্থ্যকর্মী নেবে আর কি, নেবেন তো বটে, তাদেরকে কি আপনার নিরাপত্তা দিতে পারবেন? কর্মস্থলে নারীরা কিভাবে হেনস্থা হয় সেটার কি রেকর্ড ওনাদের কাছে আছে? নারীদের প্রথম দাবি এই নির্বাচনে, একটা ছোট্ট স্টাডি হয়েছে এখানে আপনার ঢাকা শহরে, গ্রাম না, 100% মেয়েরা বলেছে আমরা নিরাপত্তা আমাদের সবচেয়ে, তারপরে তারা দুর্নীতির কথা। তাহলে যারা হেনস্থা করছে তারা এটি জানে না যে ভোট কমে যাচ্ছে এটি করলে? না, তারা মনে করছে যে আমরা এমনভাবে এদেরকে ভয় দেখাবো যে তারা আর ওইভাবে যে তারা রিচ করছে জনগণের ভিতরে, সেটা তারা করবে না। তাকে তার কাজে বাধা দিয়ে সে জিনিসটা অ্যাচিভ করতে চাচ্ছে যে ভোটারদের কাছে পৌঁছানো, সেটাকে আমরা বাধা। এখানে ইসির ভূমিকা ঠিক আছে এই বিষয়ে? ইসি কোন না, ইসির ভূমিকা তো অত্যন্ত আপনার বিতর্কিত হয়ে গেছে। প্রথম বিতর্কিত হয়েছে আপনার সে যখন আপনার লোন ডিফল্টারদেরকে বাধা দিল না এবং খুব সুন্দর করে বলল টাকাটা দিয়ে দিন, খুব ইনসাল্টিং কথা। তারপরে আপনার যারা দ্বৈত নাগরিক তাদেরকে দিল। দ্বৈত নাগরিক তো আপনার সংবিধানে না করা আছে, আর্টিকেল 66(1)(c), নো, কিন্তু সেখানে দিচ্ছে। এখানে আপনার ইসির যে আপনার অথরিটি, সে অথরিটির মরাল ফাউন্ডেশনটা এই দুটা কারণে বিতর্কিত হয়ে গেছে। এখন আচরণবিধি লঙ্ঘন করলে পরে আপনি নিজে আইন ভঙ্গ করবেন আর আমাকে বলবেন আমি আচরণবিধি মেনে চলবো, মরাল অথরিটি তো তার দুর্বল, ওই জন্য কিছু বলতে পারছে না। কিছুক্ষণ আগে আমরা যখন আপনার সাথে কথা বলা শুরু করলাম, তার ঠিক কিছুক্ষণ আগে জামায়াতের আমির ফেসবুক পোস্টে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে, আগামীর বাংলাদেশের নীতি, আগামীর বাংলাদেশের জনগণকে কীভাবে সেবা দেওয়া যায়, এই আইডিয়াগুলো কি কি হতে পারে তা নিয়ে তিনি তার প্রতিপক্ষকে একটি রাজনৈতিক বিতর্কের আহ্বান জানিয়েছেন। আমরা যদি এটার ভাবার্থ চিন্তা করি, নিশ্চয়ই তিনি তারেক রহমানকে তার সঙ্গে হয়তো সামনাসামনি বসে একটি বিতর্কের আহ্বান জানিয়েছে, যেটি আমরা উন্নত বিশ্বে দেখি। আপনার কাছে কি মনে হয় তারেক রহমান জামাত আমিরের এই বিতর্কের সাড়া দেবেন কিনা? আমি সত্য জানবার দর্শক, তার নিচে আমরা ছোট্ট সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীদের কথা বলছিলাম সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। আমরা আপনাদের কাছে জানতেছিলাম জামাত আমির আজকে সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে একটি ফেসবুক পোস্টে প্রতিপক্ষকে আহ্বান জানিয়েছে আগামী রাজনীতি কেমন হবে, আগামী বাংলাদেশের পলিসি কেমন হবে তা নিয়ে আইডিয়া করবার জন্য উনি রাজনৈতিক বিতর্ক যেটি উন্নত বিশ্বে হয় সেখানে তিনি প্রতিপক্ষকে আহ্বান জানিয়েছেন। নিশ্চয়ই এটি সম্ভবত তারেক রহমানকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্টে তিনি আহ্বান জানিয়েছেন। আমার প্রশ্ন, তারেক রহমান জামাত আমিরের এই আহ্বানে সাড়া দিবেন কিনা? না, সাড়া তো দেওয়া উচিতই, কারণ আপনার খুবই টেলিভিশনে আমি শিওর অনেক লোক দেখবে এবং তারা সেখান থেকে বিচার করতে পারবে যে কে দেশকে নেতৃত্ব দিতে পারবে। এটা প্রথমে শুরু হয় ইউনাইটেড স্টেটসে আপনার 1960-তে নিক্সন এবং প্রেসিডেন্ট কেনেডি, এই দুজনের মধ্যে ডিবেট হয়েছিল। সেই ডিবেটে যদিও নিক্সন মোর স্ট্রঙ্গার ক্যান্ডিডেট ছিল, কিন্তু সে ওই ডিবেটে সে আপনার একটু মানে ওই যে ভালো পারফর্ম করতে পারে নাই, সেটাতে তার ভোট কমে গেছিল। সুতরাং এটার মধ্যে রিস্ক আছে যে কে কীরকম পারফর্ম করতে পারবে, তো সেটা বুঝে। কিন্তু আমার মনে হয় তারেক রহমানের সাড়া দেওয়া উচিত, কারণ এই নতুন একটা সংস্কৃতি, এটা যদি আমাদের দেশে আপনার চালু করা যায় আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ তাহলে জনগণ প্রত্যক্ষভাবে ওই জায়গায় জায়গায় গিয়ে আপনার নির্বাচনী সভা করলো, কিন্তু তারপরে আপনার দেশশুদ্ধ লোক একসঙ্গে বসে দেখলো যে কে কীরকম পলিসি ম্যাটারে কার কী দেন। সবচেয়ে বড় কথা, এই আলোচনার মধ্যে দিয়ে যখন ইশতেহার দেয় তখন রাজনৈতিক দলগুলি আপনার কিছু কিছু প্রতিজ্ঞা করে আমরা এই করব সেই করব, কিন্তু প্রতিজ্ঞাগুলি কি করে তারা করবে, সিদ্ধান্তগুলি কি করে তারা কার্যকর করবে, সেটা কিন্তু ইশতেহারে লেখা থাকে না। যদি ডিবেট হয় তাহলে কিন্তু এই কথাগুলি জিজ্ঞেস করা যায়, এমনকি পাবলিক থেকেও প্রশ্ন থাকে ওখানে, সেটি হতে পারে না। আপনি বলছেন ছাড়া দেওয়া উচিত, কিন্তু কি মানে দিবে কি দিবে না সেটা কি মনে হয়? সেটা তো উনি বলতে পারবেন, আমি কি বলতে পারবো নাকি? আমার সঙ্গে তো তারেক জিয়ার কোনোদিন
ফেস টু ফেস দেখা হয়। না, আমরা তো আপনাকে জিয়া পরিবারের একজন ওয়েলুসের হিসেবে চিনি, আমি জানি। জিয়া পরিবারের মানে প্রেসিডেন্ট জিয়া, বেগম জিয়া, জি। কিন্তু তারেক জিয়ার সঙ্গে কোনোদিন ফেস টু ফেস আমার দেখা না, হয়নি। নিশ্চয়ই আপনাকে তিনি সেই সম্মান দিবেন। আপা, টিআইবি আজকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি হলো নির্বাচনের পর থেকে এ পর্যন্ত গত 17 মাসে বাংলাদেশে যে সহিংসতা হয়েছে, সেই সহিংসতার মধ্যে প্রায় 100+ মানুষ মারা গিয়েছেন। তো এই মোট প্রায় 600 সহিংসতার মধ্যে বিএনপি সহিংসতার জন্য সম্পৃক্ত ছিল 91.7%, জামায়াত ছিল 7.7%, এছাড়া আওয়ামী লীগও ছিল, আওয়ামী লীগ ছিল 20.7%। মানে এটি কি, এই বিষয়ে আপনি কীভাবে দেখেন এই যে সহিংসতায় সম্পৃক্ততার বিষয়টি? না, এই যদি আপনার সার্ভেতে বেরিয়ে আসে, টিআইবির একটি প্রতিবেদন। জি, হ্যাঁ টিআইবির, কিন্তু এটা যদি বেরিয়ে আসে যে বিএনপির যেটি বেশি সহিংসতা করেছে, এটা তো তাদের ভোট কমে যাবে। কারণ সহিংসতা তো মানুষ পছন্দ করে না, নারী পুরুষ কেউই না। বিশেষ করে আপনি যেটা আমরা ফেসবুকে সবসময় দেখি যে আপনার চাঁদা এবং না দিলে পরে তাদের উপর সহিংস আচরণ করছে। তো এটা যদি টিআইবির রিপোর্ট বের হয় তাহলে তো তাদের জন্য ভোট কমে যাবে বলে আমার মনে হয়। কারণ সহিংস আচরণ আমরা চাই না। রাজনীতি করতে হলে সহিংসতা পরিহার করতে হবে। কারণ নির্বাচন এবং গণতন্ত্র সবসময় শান্তিপূর্ণ। গণতন্ত্রটাকে লোকে এত পছন্দ করে যে শাসকের পরিবর্তন হয় শান্তিপূর্ণ উপায়ে। তো সেটা যদি আপনি শান্তিপূর্ণ না রাখেন তাহলে তো আপনি গণতন্ত্রের যেটা আসল মূল মানে স্পিরিট, সেটাকে আপনি নষ্ট করছেন। নির্বাচন সামনে যখন যত আরো এগোবে, আমরা শুরুতে বলছিলাম সহিংসতা কি আরো বাড়তে পারে, আপনার সংখ্যা কি কমবে? আরও বাড়তে পারে। কারণ যখন হাড্ডাহাড্ডি লড়াইটা হবে এবং মরিয়া হয়ে যাবে জেতার জন্য যে কোনো পক্ষ, তখন আপনার তাছাড়া অস্ত্রের সরবরাহ তো বাংলাদেশে কমে নাই। আর আপনার অনেক সন্ত্রাসী, একদম নাম করা সন্ত্রাসী, তাদেরকে আপনার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, মুক্ত। হ্যাঁ, ছেড়ে দেওয়া হয়েছে। এখন পেশি শক্তি, যেরকম নারী কিছু প্রার্থী, আমি পড়ছিলাম কাগজে, নারী কিছু প্রার্থী প্রচারণা করতে গিয়ে তারা পেশি শক্তির কথা বলেছে, যে পেশি শক্তি আমাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তো সুতরাং আপনার যদি এই সহিংসতাটা আপনার অস্ত্র প্লাস সন্ত্রাসী প্লাস পুলিশ এবং আপনার আর্মি যারা ফিল্ডে থাকবে, তারা যদি এটাকে করতে না পারে, প্রশমিত করতে না পারে, তাহলে সহিংসতা অনেক বেশি হবে। তবে বাংলাদেশের এবারের রাজনীতি কিন্তু ইলেকশন কারচুপি হবে না। কারচুপি হলো যে আপনার ভোট কেন্দ্র দখল করছেন, ভোট বাক্স ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, রাতের ভোট দিনের ভোট রাতের ভোট। এবার যদি হতে পারে সেটা হবে ইঞ্জিনিয়ারিং। সেই ইঞ্জিনিয়ারিংটা করবে কারা? করবে ব্যুরোক্রেটরা, প্রশাসনের লোকরা। এবারে করবে তারা? হ্যাঁ, তাদের তো মানে এবার তো করবার কথা না, আগের যে তাদের করবার কথা না তো কত কিছুই। তাদের তো করাপশনও করার কথা না, তারা তো জনগণের সেবক হওয়ার কথা। কিন্তু তারা তো বলে কর্মচারী, গণতন্ত্রের কর্মচারী, মানে আমরাই বস, কিন্তু আমরাই তো তাদের চাকর। জি আপা, একদম সেই না, আমরা সেটাই আপা একটু জানতে চাই। আমরা দেখছি ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান, এরা এখন নিজেরা একে অন্যকে ঘায়েল করে কথা বলছেন নির্বাচনী প্রচারণায়। আমরা দেখেছি তারেক রহমান গত 17 বছর যখন অনলাইনে যুক্ত হচ্ছেন, খুব সফট ভাষায় কথা বলতেন, খুব অন্যদেরকে সম্মানিত করে কথা বলতেন। ডক্টর শফিকুর রহমানকে আমরা তাই দেখেছি। তারা দুজনেই এই শেষ মুহূর্তে এসে এমন আগ্রাসী হয়ে গেলেন কেন, এবং এটি নির্বাচনকে আরো বেশি শঙ্কায় ফেলছে কিনা, আমি সে উত্তর জানবো। দর্শক আমরা ছোট্ট একটি বিরতি, ফেসবুক করে সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধী, আপনারা দেখছেন এখন প্রকাশ। আমরা জানতে চাচ্ছিলাম যে তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, তারা দুজনেই এখন দুজনকে ব্যক্তিগত আক্রমণ করেও কথা বলা শুরু করেছেন সভা সমাবেশে, নির্বাচনী প্রচারণা। এটি কর্মীদের মধ্যে আরো গিয়ে নেতিবাচক একটি প্রভাব পড়ে শঙ্কার দিকে যাচ্ছে কিনা, রাজনৈতিক সহিংসতার দিকে এগোচ্ছে কিনা? সহিংসতাকে তো যাবেই। আপনি যদি নেতারা যদি একজনকে আক্রমণাত্মক হয়, তখন তাদের কর্মীরাও একজনের প্রতি আক্রমণাত্মক হবে, এটাই আপনার হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো কি যে এই যে জামাতের আমিরের যে হ্যাক করেছে, ওনার টুইট হ্যাক করে যে কথাগুলি লিখেছে, এতে আপনার যেটা হয়েছে সেটা কিন্তু আপনার সহিংসতার মাত্রাটা বেড়ে যাবে। কারণ অলরেডি আপনার শিবিরের ছেলেরা বিরাট প্রশাসন বার করেছে। যদিও জামাতের আমির কিন্তু খুব কনসিডারেটিভ কথাবার্তা বলেছেন, কিন্তু ওরা করেছে এবং তারা করেছে, ডিক্লেয়ার করেছে
যে তারা এখন ছোট ছোট গ্রুপ করবে, গ্রুপ করে যেখানে এভাবে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলবে সেখানে তারা বাধা দেবে, তাদের নারী কর্মীদেরকে যেখানে লাঞ্ছনা করবে সেখানে তারা বাধা দেবে। বাধা দেবে মানে কি, তারা মুখোমুখি হবে, সহিংসতা সুতরাং বাড়বে। সহিংসতা হয়ে যাবে। কিন্তু আপা, বিএনপি এই চেয়ারম্যান জিনিসটা হ্যাক করে এই জিনিসটা কথাটা বলা, বিএনপির তো মাপ চাওয়া উচিত এখানে। না, কিন্তু তারেক রহমান কিন্তু বলেছেন যে এটি হ্যাকড হয়নি, বরং এই হ্যাক নিয়ে জামাত মিথ্যাচার করছে, মানে বিষয়টি জামাতেরই তারাই লিখেছে এমন তিনি কিন্তু। তো তাহলে করুক না আপনার তাদের মিডিয়া সেল থেকে, কিংবা জামাতের মিডিয়া সেল থেকে, আমার মানে যে ফ্যাক্ট চেক বলে একটা আছে না, ওটা যে চেক করে দেখুক সত্য কি মিথ্যা। জামাত এমনি ভিডিওতে দেখিয়েছে যে কীভাবে কীভাবে হ্যাকড হয়েছে, তারা তাদের মতো করে একটি ভিডিও দেখিয়েছে যে এইভাবে হতে পারে। কিন্তু তারেক রহমান বলেছেন যে হ্যাক বিষয় নিয়ে জামাত মিথ্যাচার করছে। তাহলে কি প্রমাণ মিথ্যাচার করছে? যদি তারা ভিডিও দেখিয়ে থাকে যে কিভাবে হ্যাক হয়েছে, তাহলে আমরা ওইটাই তো বেশি বিশ্বাস করব। আচ্ছা, আবার আরেকটা বিষয় হলো যে নির্বাচন পরবর্তী যে সরকারটি হবে, গণপরিষদ সরকারও হবে এবং এরা সংসদীয় সরকারও হবে, যারা জিতবে, এটি কিভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি, শপথের বিষয়টি নিয়ে কোনো শঙ্কা তৈরি হতে পারে কিনা? এটা নিয়ে সংখ্যা তৈরি হতে পারে, তবে সব রাজনীতিতে আপনার সব বড় কথা কি জানেন, যে সদিচ্ছাটাই বড় কথা। যদি সমস্যা তৈরি হয় এইভাবে, যে জুলাই সনদে লিখেছে যে এটা আপনার গণপরিষদ হিসাবে 180 দিন কাজ করবে, তো গণপরিষদ হিসাবে যখন কাজ করবে তাহলে এখানে আপনার প্রশ্ন জাগবে। গণপরিষদের ব্যাপার হলো যে আপনার প্রথমে গণপরিষদে আপনার করে একজন চেয়ারম্যান নিযুক্ত করে, মানে সাংবিধানিক কার্যক্রম করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য, আর একটা গভর্নমেন্টও ফর্ম করে, কারণ দেশটা তো চলতে হবে। তো এই গভর্নমেন্ট ফর্ম করলে পরে প্রাইম মিনিস্টার এই ক্যাবিনেটটা কার কাছে আপনার শপথ গ্রহণ করবে, তাই না? এমপিরা কার কাছে করবে? ধরেন তারা মেজরিটি পার্টি বললো ইনি আমাদের লিডার হলে পরে তো তাকে প্রেসিডেন্ট, নিয়ম হলো যে তাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করবে, তখন তারা শপথ গ্রহণ করবে। তো শপথ গ্রহণটা কার কাছে করবে, কোন কনস্টিটিউশনের আন্ডারে করবে? তো এটি যদি অন্তর্বর্তী সরকার বলেছে যে এটি প্রধান বিচারপতি বা রাষ্ট্রপতি করতে পারে, এ নিয়ে একটি ঘোলাটে পরিস্থিতি আছে, হয়তো সেই সংখ্যাটি কেটে যাবে আমরা নিশ্চয়ই মনে করি নির্বাচনের পর। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরীর সঙ্গে। তিনি একটি বিষয়ে এসে একমত হয়েছেন যে নির্বাচন হোক, নির্বাচনে সবাই সুষ্ঠুভাবে অংশগ্রহণ করুক এবং বাংলাদেশ তার সঠিক পথ আগামী নির্বাচনের মাধ্যমে 12 ফেব্রুয়ারি ভোটদানের মধ্য দিয়ে খুঁজে পাক, সেই প্রত্যাশা আমরাও শেষ করছি। শুভরাত্রি।